এটি এমন একটি মেগা প্রকল্প যেখানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ অংশ নিয়েছিল, যেখানে নতুন বিমানবন্দর, মোটরওয়ে এবং সমুদ্রবন্দর তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেখানে ভবিষ্যতে দুবাই ও সিঙ্গাপুর তৈরির স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু আজ এই দেশগুলিতে এই মেগা প্রকল্পগুলি অসম্পূর্ণ এবং স্বপ্নগুলি ভাঙা অবস্থায় দেখা যায়। কিছু দেশ ঋণের বোঝায় জর্জরিত, আবার কিছু ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছে। এটি ছিল চীনের সবচেয়ে বড় বৈশ্বিক মেগা প্রকল্প, যার নাম দেওয়া হয়েছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। একসময় সবাই এটিকে শতাব্দীর প্রকল্প বলতো, কিন্তু আজ এটিকে ভূরাজনৈতিক বিপর্যয় বলা হয়। আর এর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেই সব দরিদ্র দেশগুলোর, যাদেরকে এর সুবর্ণ স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এমন কি ঘটল যে আজ চীনের মতো পরাশক্তির দিকে মানুষ আঙুল তুলছে? ২০১৩ সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই ঘোষণা করেন, তখন এটিকে শতাব্দীর সবচেয়ে বড় পরিকল্পনা বলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল একটি সিল্ক রোড তৈরি করা, যেখানে রেল লাইন, হাইওয়ে এবং বন্দরের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে সংযুক্ত করা যাবে। চীনের লক্ষ্য ছিল এই দরিদ্র দেশগুলোকে উন্নয়নের পথে নিয়ে আসা এবং চীনকে একটি বৈশ্বিক নেতা হিসেবে উপস্থাপন করা। চীনের এই দৃষ্টিভঙ্গি বিশ্বকে চমকে দিয়েছিল। ১৪০টিরও বেশি দেশ এই প্রকল্পে আগ্রহ দেখায় এবং অনেক দরিদ্র দেশ তাৎক্ষণিকভাবে চীন থেকে ঋণ নেওয়া শুরু করে। দেখতে দেখতে চীন এই প্রকল্পে প্রায় $১.২ ট্রিলিয়ন বিনিয়োগ করে ফেলে। কিন্তু এই অর্থ চীন সেই দেশগুলোকে ঋণ হিসাবে দিয়েছিল যাদেরকে পশ্চিমা ব্যাংক বা IMF বিপজ্জনক মনে করে ঋণ দিতে অস্বীকার করেছিল। তবে শীঘ্রই বিআরআই এর আসল চিত্র উন্মোচিত হতে শুরু করে। এটি কেবল অবকাঠামো প্রকল্প ছিল না, বরং চীনের একটি ভূরাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডা ছিল। আসলে চীনের শিল্প সক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের প্রতি বছর লক্ষ লক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছিল, কিন্তু চীনে তাদের চাকরি দেওয়া কঠিন হয়ে পড়ছিল। তখনই চীন তাদের রপ্তানি করার এবং নিজেদের ভূরাজনৈতিক ক্ষমতা বাড়ানোর একটি পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনাটি ছিল যে দরিদ্র দেশগুলোকে বিআরআই প্রকল্পের জন্য ঋণ দেওয়া হবে এবং সেই প্রকল্পগুলোতে নিজেদের শিল্প সক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের লোকদের লাভবান করা হবে। বিআরআই এর সবচেয়ে বড় সমস্যা হল ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, অর্থাৎ চীন দরিদ্র দেশগুলোকে এত বেশি ঋণ দিয়েছে যে তারা তা কখনো ফেরত দিতে পারবে না। এর বিনিময়ে তাদের নিজেদের জমি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো চীনের হাতে তুলে দিতে বাধ্য হতে হবে। এর সবচেয়ে বড় উদাহরণ হল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নেতাদের স্বপ্ন দেখানো হয়েছিল যে তারা যদি ভারত মহাসাগরে একটি নতুন বন্দর তৈরি করে, তাহলে তা দুবাইয়ের মতো একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হতে পারে। শ্রীলঙ্কার সমস্যা ছিল যে তাদের কলম্বো বন্দর আগে থেকেই ছিল, কিন্তু সেটি একটি ট্রান্সশিপমেন্ট হাব ছিল, যেখানে বড় জাহাজ থেকে কন্টেনার ছোট জাহাজে স্থানান্তরিত হতো। চীন শ্রীলঙ্কাকে মালাক্কা প্রণালী থেকে সুয়েজ খাল পর্যন্ত ব্যস্ত শিপিং রুটে একটি নতুন গভীর বন্দর তৈরির লোভ দেখায়, যার নাম হবে হাম্বানটোটা বন্দর। যখন শ্রীলঙ্কা চীন থেকে $১.৩ বিলিয়ন ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন চীন একের পর এক তাদের শর্ত সামনে রাখে। শর্ত ছিল যে এই বন্দরটি শুধুমাত্র চীনা সংস্থাগুলি নির্মাণ করবে। ঋণের সুদের হার কম ছিল, কিন্তু যদি ঋণ ফেরত না দেওয়া হয়, তাহলে চীনের কাছে সেই প্রকল্পটি দখল করার ক্ষমতা ছিল। যাই হোক, নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু হাম্বানটোটা বন্দর কখনো কার্যকর হতে পারেনি। সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গিয়েছিল যে আসলে এখানে বন্দরের প্রয়োজনই ছিল না, এবং পরিস্থিতি এমন ছিল যে পুরো বছরে মাত্র ৩০ থেকে ৪০টি জাহাজ এখানে নোঙর করেছিল। যখন বন্দরই চলছিল না, তখন ঋণের কিস্তি পরিশোধ করাও একটি সমস্যা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে ২০১৭ সালে চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে ৯৯ বছরের জন্য বন্দরটি চীনা কোম্পানির হাতে তুলে দিতে হয়েছিল। এখন সেই বন্দরের পুরো রাজস্ব শুধু চীনের কাছেই যায় এবং শ্রীলঙ্কা এক প্রকার তার সার্বভৌমত্বের একটি অংশ হারিয়ে ফেলেছে। কিন্তু শ্রীলঙ্কা একাই এই ফাঁদে পড়েনি। আফ্রিকার ছোট দেশ জাম্বিয়া, যা শুধুমাত্র তামা রপ্তানির ওপর নির্ভরশীল, সেটিও এই ফাঁদে জড়িয়ে পড়েছে। সেখানকার নেতারা অর্থনীতিকে আধুনিক করার স্বপ্ন দেখেছিলেন এবং চীনা ঋণের সহায়তায় অনেক প্রকল্প শুরু করেছিলেন। তাদের এই ধারণা দেওয়া হয়েছিল যে IMF ও পশ্চিমা দেশের ঋণের শর্তাবলী অনেক কঠিন, কিন্তু তারা চীনা ঋণের খারাপ দিকগুলো কখনো বিবেচনা করেনি। সেই শর্তগুলি যা বলতো যে ঋণ ফেরত না দেওয়া হলে চীন তাদের সম্পদ দখল করে নেবে। কিন্তু এই স্বপ্নগুলোর দাম অনেক বড় ছিল। ২০২০ সাল পর্যন্ত জাম্বিয়ার মোট ঋণের ৪৩% অংশ একাই চীনের কাছে ছিল, এবং ২০২০ সালের নভেম্বরে যখন কোভিড-১৯ মহামারীর কারণে ব্যবসা ও পর্যটন বন্ধ হয়ে যায় এবং তামার চাহিদা কমে যায়, তখন জাম্বিয়া খেলাপু হয়ে পড়ে।
বিআরআই এমন অনেক পরিকল্পনাও তৈরি করেছিল যার কোনো কাজেরই ছিল না। এগুলোকে সাদা হাতি প্রকল্প বলা হয়, অর্থাৎ এমন প্রকল্প যা দেখতে বড় এবং বিলাসবহুল মনে হয়, কিন্তু সেগুলির কোনো বাস্তব সুবিধা নেই। মন্টেনেগ্রো ইউরোপের একটি ছোট দেশ, যেটি 2014 সালে চীন থেকে $1 বিলিয়ন ঋণ নিয়েছিল। এই ঋণের উদ্দেশ্য ছিল বার বলিয়ারে হাইওয়ে তৈরি করা, কিন্তু এই প্রকল্পের পরিকল্পনা এতটাই খারাপ ছিল যে পাহাড় কেটে হাইওয়ে তৈরি শুরু হলেও এই ছোট অংশেই সব টাকা শেষ হয়ে যায়। এখন এখানে মাত্র 44 কিলোমিটারের রাস্তা আছে, যা কোনো গন্তব্যে যায় না। এই ছোট্ট অংশটিতে এত বেশি টাকা খরচ করা হয়েছে যে দেশটির পুরো অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। এখন মন্টেনেগ্রোর ঋণ তাদের জিডিপির 80%-এরও বেশি হয়ে গেছে এবং তাদের আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চাইতে হচ্ছে। শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দরের কাছে একটি বিমানবন্দরও তৈরি করেছিল যাতে আশেপাশে কিছু উন্নয়ন হতে পারে। মাত্থালা রাজাপাকসা আন্তর্জাতিক বিমানবন্দর $200 মিলিয়ন ব্যয়ে তৈরি হয়েছিল এবং এই টাকাও চীন থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো এয়ারলাইন্স আগ্রহ দেখায়নি এবং কোনো যাত্রীও আসেনি। আজ অবস্থা এমন যে এই বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে খালি বিমানবন্দর বলা হয়, কারণ এখানে ফ্লাইট খুব কম হয়। এমনকি মাঝে মাঝে এখানে রানওয়েতে হাতি এবং অন্যান্য প্রাণীকে ঘুরে বেড়াতে দেখা যায়। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ইকুয়েডর নামের একটি ছোট দেশ আছে এবং এটিও বিআরআই-এর জালে জড়িয়ে পড়েছে। তারা তাদের জ্বালানি সংকট সমাধানের জন্য চীনের সাথে মিলে $2.6 বিলিয়ন কোকা কোডো সিনক্লেয়ার নামের একটি বাঁধ তৈরি করেছিল, কিন্তু নির্মাণকালীন চীনা ঠিকাদাররা মানসম্মত কাজ উপেক্ষা করেছিল এবং পরে জানা যায় যে কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ চালানো হয়েছিল। ফলত আজ বাঁধের দেয়ালে 17,000-এর বেশি ফাটল আছে। আজ এই প্রকল্প যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে আছে, যা কেবল একটি অর্থনৈতিক বিপর্যয় নয়, বরং একটি বিশাল মানবিক ও পরিবেশগত সংকটও ডেকে আনতে পারে। এরপর এলো পাকিস্তানের পালা। সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যা পাকিস্তানের জন্য $60 বিলিয়ন একটি পরিকল্পনা ছিল। পাকিস্তান সিপিইসি থেকে বিদ্যুৎ, চাকরি এবং উন্নয়নের আশা করেছিল, কিন্তু বেশিরভাগ প্রকল্প বিলম্বিত বা ব্যর্থ হয়েছে। গোয়াদারের জনগণ পানি, বিদ্যুৎ এবং চীনা সরকারের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছে। চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং পাকিস্তানের উপর ঋণের বোঝা বাড়তেই থাকে। এখন পরিস্থিতি এমন যে গোয়াদার বন্দর আগে পাকিস্তান কর্তৃপক্ষের অধীনে ছিল, এখন তা চীনের কাছে। এর রাজস্বের 91% অংশ চীনেরা নিয়ে যায়, যখন মাত্র 9% পাকিস্তানের ভাগে আসে। বিআরআই সবচেয়ে বড় ধাক্কা খায় যখন G7-এর একটিমাত্র দেশ, যা এতে অন্তর্ভুক্ত হয়েছিল, সেটি এটাকে বেরিয়ে আসার ঘোষণা করে। চীন ইতালিকে সরাসরি নগদ ঋণ দেয়নি, বরং সমঝোতা মনোরাম স্বাক্ষর করেছিল, যেখানে চীনা বিনিয়োগ এবং ব্যবসা চুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ প্রকল্প বাস্তবায়িত হয়নি এবং ইতালি অর্থনৈতিকভাবে খুব কম সুবিধা পেয়েছিল। তাই ইতালি পরে এটিকে একটি বড় ভুল বলে অভিহিত করে এবং বিআরআই থেকে বেরিয়ে আসে। ইতালি ছাড়াও মালয়েশিয়া, মায়ানমার, বাংলাদেশ এবং নেপালের মতো দেশগুলিও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কিছু প্রকল্প হয়তো বাতিল করেছে অথবা তাদের শর্তাবলী নতুন করে নির্ধারণ করেছে। এই ব্যর্থতা দেখে আমেরিকা ও ইউরোপও তাদের বিকল্প উদ্যোগ শুরু করেছে, যেমন PGII ও ইউরোপের গ্লোবাল গেটওয়ে প্রোগ্রাম। এই পরিকল্পনাগুলি স্বচ্ছ এবং কম সুদের ঋণের প্রতিশ্রুতি দেয়, যাতে চীনের ডেট ট্র্যাপ থেকে বাঁচা যায়। তবে এর ফলশ্রুতিতে চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের পর নিজেকে বিচ্ছিন্ন অনুভব করে, তাই তারা বিআরআই-এর মাধ্যমে চীনের কাছে আসার চেষ্টা করে। এতে একটি নতুন ভূরাজনৈতিক অক্ষ তৈরি হচ্ছে, যা আমেরিকান আধিপত্যের একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে। 10 বছর এবং $1 ট্রিলিয়ন খরচ করার পর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় পররাষ্ট্র নীতি ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে। এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল যে বিআরআই কখনো ডেভেলপমেন্টের জন্য ছিল না, বরং চীনের নিজের স্বার্থের জন্য ছিল। চীন তার অতিরিক্ত শিল্প সক্ষমতা রপ্তানি করতে চেয়েছিল, কাঁচামালের সহজলভ্যতা অর্জন করতে চেয়েছিল এবং তার ভূরাজনৈতিক ক্ষমতা বাড়াতে চেয়েছিল। একসাথে চীন যত ঋণ দিয়েছে তার বেশিরভাগই ছিল চীনা ইউয়ানে, কারণ চীন তার মুদ্রাকেও প্রচার করতে চেয়েছিল। আজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। চীন এটিকে বিআরআই 2.0 হিসেবে নতুন করে ব্র্যান্ডিং করছে, যেখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সবুজ এনার্জি এবং টেকসই প্রকল্পের ওপর বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বিশ্ব এখন আর আগের মতো শুধু প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করতে রাজি নয়। এখন দেশগুলি কেবল সেই সব প্রকল্প গ্রহণ করবে যা প্রকৃত অর্থনৈতিক সুবিধা দিতে পারে, শুধু ঋণের বোঝা বাড়ায় না। প্রশ্ন হলো, বিআরআই থেকে যেখানে অন্যান্য দেশগুলোর এত ক্ষতি হয়েছে, সেখানে চীনের কি কোনো লাভ হয়েছে? আসলে চীন যা চেয়েছিল ঠিক তেমনটা হয়নি। চীন বিশ্বে তার নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিল, কিন্তু উল্টো বিআরআই-এর জন্য তাকে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির তকমা পেতে হয়েছে। বিআরআই-এর জন্য চীনের নিজের অর্থনীতি মন্থর হয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ ফেরত নেওয়া
এবং যেসব প্রকল্প দখল করেছে সেগুলি চালানোর দায়িত্ব চীনের ওপর চলে এসছে। অন্যদিকে চীন BRI এর মাধ্যমে বিশ্বজুড়ে 100টিরও বেশি বন্দরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশীদারিত্ব অর্জন করেছে, যা চীনের রপ্তানি অর্থনীতির জন্য বেশ লাভজনক। যদি BRI এর পুরো নেটওয়ার্ক সম্পূর্ণ হয়ে যায়, তাহলে এটা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত দীর্ঘতম সড়ক, রেল ও সমুদ্র সংযোগ হবে, যা বিশ্বের 65% জনগোষ্ঠীকে কভার করতে পারবে। আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী দুর্দান্ত ভিডিওতে।